compromised, so the system, so is the system. And TCP must be small, well audited, and minimally privileged to reduce vulnerabilities. তো সিকিউরিটি কার্নেলটা এটা একটু দেখবেন নলেজ পারপাসের জন্য, আমি জাস্ট স্কিপ করছি এটা। স্যার এই পিপিটিটা কতটুকু পড়া লাগবে? এটা যেহেতু অনেক বড় আপনি বললেন। হ্যাঁ, আমি কিছু জিনিসে যেগুলো বাদ দিচ্ছি সেগুলো আপনারা পড়া দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক মানে আছে। পরীক্ষার জন্য আর কি, এমনি এমনি নলেজ পারপাসের জন্য এগুলো পড়বেন। কারণ এই জন্য আমি এখানে ডিল করি নাই, স্লাইডগুলো রেখে দিচ্ছি, কারণ যাতে করে আপনারা করতে পারেন যদি এক্সাম নিয়ার। তো এই কার্নেলটা, সিকিউরিটি কার্নেল, এটা একটু জাস্ট পড়বেন, কিন্তু এটা পরীক্ষায় হয়তো আসবে না, ঠিক আছে? তো এখন আপনারা দেখেন 17 নম্বর স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওএস কমন থ্রেডস অ্যান্ড ভালনারেবিলিটি। একটা ওএস এর অপারেটিং সিস্টেমের যে কমন থ্রেডগুলো এবং ভালনারেবিলিটিগুলো আসে, সেগুলো এখানে স্টাডি করা হচ্ছে, বা উইকনেস। হ্যাঁ, আপনারা খেয়াল রাখবেন যে উইকনেস বলেন আর ভালনারেবিলিটি বলেন আর থ্রেডস, কমন থ্রেডস, এগুলো কিন্তু সেম জিনিস, সেম ওয়ার্ড, ঠিক আছে? উইকনেস যখন যদি বলে উইকনেস, তাহলে উইকনেস এবং ভালনারেবিলিটি, ভালনারেবিলিটি বেসিক্যালি উইকনেস। তো এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। একটা অপারেটিং সিস্টেমের কি ধরনের ভালনারেবিলিটি থাকতে পারে? তো ভালনারেবিলিটিগুলো যেগুলো আছে বা উইকনেসে যেগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে যে মিসকনফিগারেশন, improper settings, system settings like default credential, open ports or weak permission, এগুলো হচ্ছে মিসকনফিগারেশন। তো এটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি? মিটিগেটিং স্ট্র্যাটেজিটা কি হতে পারে? ফলো সিকিউর কনফিগারেশন গাইড, সিআইএস, অ্যান্ড ক্লোজ আনইউজ পোর্ট, অ্যান্ড ইনফোর্স প্রপার পারমিশন। তাহলে এটা হচ্ছে মিটিগেশন স্ট্র্যাটেজি। তাহলে একটা সিস্টেমের, একটা অপারেটিং সিস্টেমের কি কি উইকনেসগুলো আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, এগুলো সবার জন্য জানা দরকার। তো এর প্রথম হচ্ছে মিসকনফিগারেশন, ঠিক আছে? মিসকনফিগারেশন এটা একটা থ্রেটস, তার ডিসক্রিপশনগুলো এখানে দেওয়া আছে। এরপর নেক্সট হচ্ছে যে মালওয়্যার ইনস্টলেশন, এর মাধ্যমে কিন্তু মালওয়্যার ইনস্টলেশন, এটা একটা উইকনেস বা ভালনারেবিলিটি। আনঅথরাইজড ম্যালিশিয়াস সফটওয়্যার, সেটাকে আমরা মালওয়্যার বলি, malicious software executes that compromises system integrity, সিস্টেমের যে ইন্টিগ্রিটি সেটাকে কম্প্রোমাইজ করে এই আনঅথরাইজ মালওয়্যার এক্সিকিউশনের মাধ্যমে। তো এটাও একটা উইকনেস একটা সিস্টেমের, কারণ একটা সিস্টেমে কিন্তু মালওয়্যারটা ইনস্টল করতে পারছি আমরা। তো এটা কিভাবে আমরা প্রোটেক্ট করব? অর মিটিগেশন যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে ইউজ আপডেটেড অ্যান্টিভাইরাস। আপনার যদি সফটওয়্যারে আপডেটেড অ্যান্টিভাইরাস থাকে, তাহলে সেখানে সিগনেচার যেহেতু আছে, তাহলে আপনাকে সেটা ডিটেক্ট করবে। যদি আপডেটেড না হয়, তাহলে কি নতুন যদি ভাইরাস হয়ে থাকে যেটা আপডেটেড না পারে অ্যান্টিভাইরাস, তাহলে তো সেটা ডিটেক্ট করতে পারবে না, এবং সেটাই ইনস্টল হয়ে আপনার কম্পিউটারে নানা রকম দুর্ভোগের সৃষ্টি করবে। তো এই জন্য ইউজ আপডেটেড অ্যান্টিভাইরাস, এনেবল অ্যাপ্লিকেশন অ্যালাউ লিস্ট, আর এনেবল অ্যাপ্লিকেশন অ্যালাউ লিস্ট, আর অ্যাভয়েড আনট্রাস্টেড সফটওয়্যার। যেগুলো আনট্রাস্টেড সফটওয়্যার যদি রান করতে বলে সেগুলো রান করবেন না, অ্যাভয়েড আনট্রাস্টেড। ধরেন আমরা বিভিন্ন রকম সফটওয়্যার যা পাই সব ডাউনলোড করি কম্পিউটারে, দেখবেন যে এরপরেও কিন্তু কম্পিউটারের সমস্যা শুরু হয়ে যায়। যেগুলো ট্রাস্টেড সফটওয়্যার না, যেটা মাইক্রোসফট ট্রাস্ট করে না যে সফটওয়্যারগুলো, সেগুলো ইনফোর্সলি আমরা কি করি, অনেক সময় ইনস্টল করে। তো এই জন্য মালওয়্যার ইনস্টলেশন একটা হচ্ছে ওয়ান অফ দ্য ভালনারেবিলিটি, অপারেটিং সিস্টেম ভালনারেবিলিটি অর উইকনেস, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ উইক পাসওয়ার্ড। উইক পাসওয়ার্ড, এটা আপনি যে সিস্টেমে যে অ্যাক্সেস দিচ্ছেন, সেই অ্যাক্সেসে যদি উইক পাসওয়ার্ড থাকে, তাহলে ইজিলি গ্যাস করতে পারে পাসওয়ার্ডটা, অ্যান্ড ইজিলি গ্যাসেবল অ্যান্ড কমন পাসওয়ার্ড অ্যালাউ আনঅথরাইজ অ্যাক্সেস, তাই না? এই জন্য আমাদের যেটা করতে পারি মেকানিজম, যেটা মিটিগেশন, ইউজারকে ইনফোর্স করা যে তোমাকে অবশ্যই কিছু হ্যাশ সিম্বল ইউজ করতে হবে, কিছু আপার কেস ইউজ করতে হবে, কিছু লোয়ার কেস ইউজ করতে হবে, হ্যাঁ,
এরকম কিছু নাম্বার ইউজ করতে হবে পাসওয়ার্ডের মধ্যে, এই যে কম্বিনেশন অফ কিছু সিম্বল ইউজ করতে হবে, এভাবে যদি আমরা দেই এটাকে বলে ইনফোর্স স্ট্রং পাসওয়ার্ড পলিসি অ্যান্ড এনেবল মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড ইউজ পাসওয়ার্ড ম্যানেজার। তো এগুলোর মাধ্যমে আমরা মিটিগেট করতে পারি। আর এরপর হচ্ছে যে প্রিভিলেজ এসকালেশন। প্রিভিলেজড, আপনার কতটুকু অ্যাক্সেস আছে সিস্টেমের। হ্যাঁ, এক্সপ্লোরিং ওএস ফ্লোজ টু গেইন এলিভেটেড অ্যাক্সেস বিয়ন্ড ইউজার প্রিভিলেজ। আপনার একটা ইউজারের যে প্রিভিলেজ দেওয়া দরকার তার থেকে আপনি বেশি দিয়ে রাখছেন, মানে ফুল অ্যাক্সেস দেওয়া আছে, তাহলে সে কিন্তু এক্সপ্লোর করবে, উইন্ডোজের ফ্লোগুলো দেখার চেষ্টা করবে এবং সেখান থেকে কিন্তু সে এটা ক্লাইম করার চেষ্টা করবে। তো এটার জন্য কি করতে হবে? অ্যাপ্লাই সিকিউরিটি প্যাচেস, এনফোর্স লিস্ট প্রিভিলেজ অ্যান্ড মনিটর আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এটা এরপর হচ্ছে কমান্ড ইনজেকশন। ইনজেক্টিং ওএস কমান্ড ভায়া আনস্যানিটাইজ ইউজার ইনপুট ইন অ্যাপস, এটাকে বলা হয় কমান্ড ইনজেকশন। ভ্যালিডেট অ্যান্ড স্যানিটাইজ ইনপুট অ্যান্ড অ্যাভয়েড শেল এক্সিকিউশন and use parameterized APIs, application program interface. এরপর আরেকটা ভালনারেবিলিটি হতে পারে যে বাফার ওভারফ্লো। হ্যাঁ, বাফার ওভারফ্লো, ওভাররাইট মেমোরি থ্রো অ্যাক্সেস ইনপুট অ্যান্ড পটেনশিয়ালি এক্সিকিউট অ্যারবিট্রারি কোড। এটার জন্য যেটা আমরা করতে পারি, ইউজ সেফ ল্যাঙ্গুয়েজেস, ইমপ্লিমেন্ট ট্র্যাক, অ্যাপ্লাই ASLR। Race conditions: improper access control when multiple responses access data simultaneously. Implement locker or metextures to ensure safe access. So এই যে রেস কন্ডিশন, সেটা আমরা করতে পারি। এটা একটা improper access control, multiple processes access data simultaneously। তো এই অপারেটিং সিস্টেমের কমন যে থ্রেটস এবং ভালনারেবিলিটি, এগুলো আপনাদের ভালো করে জানতে হবে। যেমন সিকিউরিটি এনহ্যান্সমেন্ট ইন মডার্ন ওএস, আমরা যেটা উইন্ডোজের ক্ষেত্রে ডিফেন্ডার অ্যান্ড ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, বিট লকার অ্যান্ড ক্রেডেনশিয়াল গার্ড, এগুলো কিন্তু আমরা সাধারণত ইনস্টল করে থাকি, তাই না? উইন্ডোজ ডিফেন্ডার, ভাইরাস, থ্রেট প্রোটেকশন, অ্যাকাউন্ট প্রোটেকশন, ফায়ারওয়াল সিস্টেম প্রোটেকশন, অ্যাপ এবং ব্রাউজার কন্ট্রোল, ডিভাইস সিকিউরিটি, ডিভাইস পারফরমেন্স অ্যান্ড হেলথ, এগুলোর মাধ্যমে আমরা উইন্ডোজের ক্ষেত্রে করি। লিনাক্সের ক্ষেত্রে এখানে আছে এসি লিনাক্স, অ্যাপস আর্মোর, এগুলো লিনাক্সের ক্ষেত্রে আছে। এবং ম্যাক ওএস এর ক্ষেত্রে আছে এসআইপি, সিস্টেম ইন্টিগ্রিটি প্রোটেকশন অ্যান্ড ফাইল ভোল্ট। এরপর যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওএস হার্ডেনিং টেকনিক্স। হ্যাঁ, ওএস হার্ডেনিং টেকনিক্স। সো ওয়েট হার্ডেনিং টেকনিক্সটা কি আসলে? মানে উইন্ডোজের যে ফল্টগুলো আছে, হ্যাঁ, যেটাকে হার্ডেনিং টেকনিক বলা হয়। তো বিভিন্ন উইন্ডোজের ক্ষেত্রে বিভিন্ন হার্ডেনিং টেকনিক আছে। এখানে ক্রস প্ল্যাটফর্ম, যেমন ক্রস প্ল্যাটফর্মের জন্য এই এই হার্ডেনিং টেকনিকগুলো এখানে সাজেস্ট করছে। 7টা হার্ডেনিং টেকনিকগুলো, যার মাধ্যমে আপনার সিস্টেমকে আপনি প্রোটেক্ট করবেন। তো এটা হচ্ছে এইগুলো হচ্ছে ক্রস ফাংশনাল, ক্রস প্ল্যাটফর্মের জন্য। ক্রস প্ল্যাটফর্ম বলতে আমি এটা বোঝাচ্ছি যে বিভিন্ন টাইপ অফ অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, হ্যাঁ, অ্যান্ড্রয়েড, এরকম যে ক্রস যেগুলো, এগুলো সবার জন্য মোটামুটি এগুলো প্রযোজ্য, ইউএস হার্ডেনিং টেকনিক। সো এটাও একটা ইম্পর্টেন্ট স্লাইড, আপনারা একটু পড়াশোনা করবেন এর বিষয়ে। নাম্বার 1 হচ্ছে রিমুভ অর ডিসেবল আনইউজড কম্পোনেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, যদি এরকম কোনো আনইউজড কম্পোনেন্ট বা অ্যাপ্লিকেশন থাকে যেটা আপনি ইউজ করছেন না, অথচ আপনার এটা ইনস্টল করা আছে, তো এগুলোকে রিমুভ করে দিবেন অথবা ডিসেবল করে রাখবেন। এটা হচ্ছে একটা টেকনিক, কিভাবে আমাদের অপারেটিং সিস্টেমকে প্রোটেক্ট করব। তাহলে আমরা প্রথমে শিখলাম কিন্তু দেখেন আপনারা যে অপারেটিং সিস্টেমের যে উইকনেসগুলো কি কি।
অপারেটিং সিস্টেমের উইকনেস গুলো দাঁড়া, 19 আমরা তারিখ দেখলাম। release, আমি একটু দেখা নি, দাঁড়া 19 তারিখ নাকি? এই যে অপারেটিং সিস্টেমের যে কমন ভালনারেবিলিটি বা উইকনেস, এগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখতেছি যে হার্ডেনিং, ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ, মনে থাকবি তো ভাই। টেকনিক্স। তো কিভাবে আমরা এই সিস্টেমকে প্রোটেক্ট করব, তো সেটার মধ্যে আছে প্রথম আনইউজ যেগুলো কম্পোনেন্ট আচ্ছা ঠিক অথবা আছে, আমি একবার অ্যাপ্লিকেশন জানতে আছে, পারলাম মনে। যেগুলোকে রিমুভ করতে হবে। ঠিক আছে, so it's reduce the attack surface starts by uninstalling or disabling features, তুই ইয়ানি services and আছে, software that are ওরে কি বলে, not তোর necessary. ল্যাপটপ নিয়ে This minimize the number of exploit entry point in the system. তো এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সিস্টেমকে প্রোটেক্ট করছি। নাম্বার 2 হচ্ছে আপগ্রেড টু লেটেস্ট ওএস ভার্সন। হ্যাঁ, আপগ্রেড টু লেটেস্ট ওএস ভার্সন। আমাদের যেটা হয় যে, যেহেতু আমাদের অপারেটিং সিস্টেমটা মনে করেন অনেক ক্ষেত্রে লাইসেন্স থাকে না, এই কারণে কিন্তু আমরা আপডেট করি না সাধারণত, তাই না? যার ফলে কিন্তু এই ভাইরাসগুলো বা যে কোনো থ্রেট আসতে পারে, ভালনারেবিলিটিগুলো। তো এই জন্য যদি আপনাদের এটা উইন্ডোজটা যদি লেটেস্ট ভার্সন থাকে, কারণ অনেকগুলো সিকিউরিটি প্যাচেস এগুলো কিন্তু আপডেট করতে হয়, প্রতিনিয়ত আপডেট কিন্তু আসে। নতুন নতুন থ্রেড ভাইরাস যখনই আসে, উইন্ডোজ তাদের গবেষণা টিম এগুলোকে সেটাকে মিটিগেট করার জন্য, সেই থ্রেটকে মিটিগেট করার জন্য তারা কি করে, সিকিউরিটি প্যাচেস ডেভেলপ করে। সেই প্যাচগুলো অ্যাপ্লাই করতে হয়, সেগুলো ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হয়। এটা করা করা হয় আপডেটের মাধ্যমে। এটাকে সিকিউরিটি প্যাচ বলে। কিন্তু অনেক সময় ভাই ভাইতে জিজ্ঞেস করে হোয়াট ইজ প্যাচ, কিন্তু অনেকে বলতে পারে না। হ্যাঁ, তো বেসিক্যালি এটা একটা স্মল কম্পোনেন্ট বলতে পারেন, স্মল একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের মাধ্যমে কি হয়, যে কোনো সিকিউরিটি আপডেটগুলোকে বা উইন্ডোজের সিস্টেম ফাইলের আপডেটগুলো এখানে আহ, এর মাধ্যমে, এই প্যাচের মাধ্যমে আমরা আপডেট করে থাকি। তো কিপিং অপারেটিং সিস্টেম অ্যান্ড ইনস্টল component updates ensure that known vulnerability are patched promptly and preventing attacks from the exploiting them. So এটা একটা ওয়ে। নাম্বার 3, সেট অ্যান্ড ইনফোর্স স্ট্রং পাসওয়ার্ড পলিসি, যেটা আমি আগে বলেছি। হ্যাঁ, যাতে করে পাসওয়ার্ড গ্যাস করতে না পারে, এই জন্য মিক্সিং অফ ডিফারেন্ট স্যাম্পলস, আপার টেক্সট, লোয়ার টেক্সট, নাম্বার, এগুলো কম্বাইন করে যদি আপনি পাসওয়ার্ডটা সেট করেন, স্ট্রং পাসওয়ার্ড পলিসি আপনি অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 4, লিমিট দ্য নাম্বার অফ ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস টু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ। কিভাবে এই লিমিট করতে হবে নাম্বার অফ ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস টু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ, এর মাধ্যমে আমরা সেটকে মিনিমাইজ করা যায়। যদি অসংখ্য লোক অ্যাডমিন থাকে বা অসংখ্য ইউজার থাকে, তাহলে এগুলোকে লিমিট করা, যার যতটুকু দরকার ততটুকু তাকে দেওয়া। ডিসেবল আননিডেড পোর্টস অ্যান্ড ইন্টারফেস, যেগুলো কিন্তু আমরা এই যে এখানেও কিন্তু আমরা দেখেছি, তাই না? এখানেও দেখেছি যে এই যে মিটিগেটিং স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু এখানে উল্লেখ আছে। তো এই হচ্ছে উইকনেস, আর এটা হচ্ছে হার্ডেনিং টেকনিক, যেগুলো আপনাদের জানতে হবে। ঠিক আছে, ডিসেবল আননিডেড পোর্টস অ্যান্ড ইন্টারফেস, যে টার্ন অফ নেটওয়ার্ক পোর্টস যেগুলো ইউজ করা হচ্ছে না, সেগুলো টার্ন আউট করে রাখতে পারেন। অ্যান্ড হার্ডওয়্যার ইন্টারফেস, হ্যাঁ, ইউএসবি, ব্লুটুথ, টেলনেট, প্রিভেন্ট অ্যাটাকার ফ্রম লিভারেজিং দেম অ্যান্ড আনঅথরাইজ অ্যাক্সেস। ধরেন আপনি টেলনেটটা ওপেন রাখছেন, তাহলে এটাকে এর মাধ্যমে ফাইল ট্রান্সফার প্রোটোকল কিন্তু ইউজ করে কি করে, আপনার ফাইলটা আপনার কম্পিউটারে দিতে পারে। তো টেলনেট যদি ইউজ না করে থাকেন, তাহলে এটাকে ডিসেবল করে রাখেন। ঠিক আছে, তো কিভাবে এটাকে ডিসেবল করা যায় সেটা আমি দেখাবো কিছুক্ষণ পর। এগুলো ইমপ্লিমেন্ট মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে এটা করতে পারেন, এবং ডিসেবল আননেসেসারি সার্ভিস অ্যান্ড ডিমন্স। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড সার্ভিস অ্যান্ড ডিমন্স আর নট রিকোয়ার্ড, শুড বি ডিসেবল টু মিনিমাইজ রিস্ক। ইচ রানিং সার্ভিস কুড বি পটেনশিয়াল vulnerability. সো এই কয়েকটা কমন প্ল্যাটফর্ম হার্ডেনিং। এরপর আছে উইন্ডোজের জন্য, স্পেসিফিক্যালি উইন্ডোজের জন্য। উইন্ডোজের জন্য আমরা কি করতে পারি, উইন্ডোজের জন্য এখানে উইন্ডোজের জন্য তো আপনারা এই দুটো কিন্তু আপনাদের পড়তে হবে মাস্ট। হ্যাঁ, ক্রস ফাংশনালের জন্য আর এই উইন্ডোজের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের করতে হবে। তো উইন্ডোজ হার্ডেনিং টেকনিকগুলো আছে সিকিউর বুটস, হ্যাঁ, UEFI features ensure that OS boots usually using only trusted software by verifying digital signature of each component and preventing rootkits and bootkits. সিকিউর বুটের মাধ্যমে আমরা
হার্ড ইনটেক করতে পারি। বিট লকার, হ্যাঁ, বিট লকার প্রোভাইড ফুল ডিস্ক encryptions that secure the data on Windows machine even if the physical drive is stolen or removed। তাহলে এটা স্টোল করলেও কিন্তু বা রিমুভ করলেও নিয়ে নিয়ে গেলেও কিন্তু কোনো এই বিট লকার থাকার কারণে আপনার কিন্তু এটা প্রোটেক্টেড। User account access control, user account access UAC prompt user when a task require administrative privilege, it helps prevent unauthorized access। যেমন আপনারা দেখেন যে আমাদের যখন ল্যাবে প্রবেশ করেন, আপনারা নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, আপনাদের ইনস্টল করতে দেয় না। এটা কারণ কি? এটা এখানে 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 ইউজার কন্ট্রোল করা আছে। হ্যাঁ, এখানে যে অ্যাডমিন সেই শুধু এটা করতে পারবে, ইনস্টল করতে পারবে। হ্যাঁ, একটা ফাইলকে এক্সিকিউট করতে পারবে। এর মাধ্যমে কিন্তু আমাদের সিকিউরিটি আমরা এনশিওর করি। তারপর উইন্ডোজ ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি, সেটা আপনার ইনস্টল করবেন। তারপর গ্রুপ পলিসি কনফিগারেশন, হ্যাঁ, অ্যাডমিন আপনার গ্রুপ পলিসি করে কোন কোন অ্যাক্সেস প্রিভিলেজ কাকে দিবেন সেগুলো সেটিং করা যায় গ্রুপ পলিসির মাধ্যমে। আর আরেকটা হচ্ছে যে কনফিগার অ্যাপ লক পলিসি, অ্যাপ লকার পলিসি। অ্যাপ লকার পলিসি হলে যে যে অ্যাপগুলোকে আমি চাচ্ছি না সেগুলো আমি রান করতে থেকে বিরত রাখবো। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হার্ডেনিং টেকনিক, এই 6টা টেকনিক এগুলো আপনারা দেখবেন। ঠিক একইভাবে লিনাক্সের হার্ডেনিং টেকনিকটা এখানে আছে, একটু দেখবেন। আবার ম্যাক ওএস এর হার্ডেনিং টেকনিকটা আছে। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, আপনারা এই কয়েকটা জিনিস খুব ভালো করে দেখবেন যেগুলো আমি বললাম। স্যার এই পিডিএফ কি এতটুকু করতে হবে? না, এতটুকু হচ্ছে অপারেটিং সিস্টেমের, এটা হলো মাত্র। হ্যাঁ, এখানে দুটো পার্ট আছে, দুটো পার্ট আমি শুরুতে বলেছি। একটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম সিকিউরিটি। আমি যে স্লাইডগুলো ফোকাস করে আপনাদের একটু পড়ালাম, সেই স্লাইডগুলো ফোকাস করে আপনারা পড়বেন। সেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সিকিউরিটি হয়ে গেল এটা। এরপর আসছে ডিজিটাল ফরেনসিক। ঠিক আছে? এরপর ডিজিটাল ফরেনসিকটা আমি একটু আপনাদের দেখাবো। এরপরে যে মালওয়্যার প্রোটেকশন, অ্যান্টিভাইরাস, এগুলো একটু দেখবেন হালকা। হ্যাঁ, এগুলো খুব সহজ। যেমন ফাইল অ্যান্ড প্রসেস মনিটর কিভাবে করেন। হ্যাঁ, তারপর হচ্ছে সিগনেচার বেস ডিটেকশন কি। হ্যাঁ, অ্যান্টিভাইরাস চেকস ইচ স্ক্যান ফাইল অ্যান্ড প্রসেস এগেনস্ট ইস ডেটাবেস অফ নোন মালওয়্যার সিগনেচার। এই মালওয়্যারটা তো বুঝেন না, সরি, এই যে সিগনেচার বেস ডিটেকশন। সিগনেচার বেস ডিটেকশনটা কি আসলে? মানে যে 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 ভাইরাসের, হ্যাঁ, এই যে সিগনেচার লাইক এ ফিঙ্গারপ্রিন্ট, এ ইউনিক বাইট প্যাটার্ন অর হ্যাশ ভ্যালু স্পেসিফিক টু নোন মালওয়্যার, যেগুলো মালওয়্যার নোন সেগুলো কিন্তু অ্যান্টিভাইরাস প্রোগ্রামে এই সিগনেচারটা কিন্তু আপডেটেড থাকে, যার ফলে যখনই ওই ভাইরাসটা আপনার কম্পিউটারে আসবে ইমিডিয়েটলি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ডিলিট করতে পারে। এটা কিন্তু সিগনেচার বেসড। হ্যাঁ, ওর কোডিংগুলো যে হ্যাশিং ভ্যালুর মাধ্যমে এগুলোকে কি করা হয়, সিগনেচার যে মানে ফিঙ্গারপ্রিন্ট করা থাকে অ্যান্টিভাইরাসে। তো যার ফলে যখনই এই ভাইরাসটা আপনার কম্পিউটার এফেক্ট করে এবং অ্যান্টিভাইরাসটা ডিটেক্ট করতে পারে, যেহেতু এটা সিগনেচার বেস, এবং সেটাকে কোয়ারেন্টাইন করে ফেলে। কিন্তু যদি সিগনেচার বেস যদি মনে করেন যে ভাইরাসটা নতুন হয়, একেবারে এর আগে সিগনেচার আপডেট নাই আপনার অ্যান্টিভাইরাস প্রোগ্রামে, তাহলে কিন্তু সেটা ডিটেক্ট করতে ডিফিকাল্ট হবে। রিয়েল টাইম protection, signature base, and heuristic analysis. No signature masses. Antivirus uses heuristic rules to detect suspicious threats. And এছাড়াও আছে behavior based detection, runtime analysis. Malware protection, cloud based reputation scan, and sandbox execution. এগুলো আপনারা জাস্ট নলেজ পারপাসের জন্য আপনারা দেখতে পারেন। ওকে, উইন্ডোজ প্যাচ আপডেটের ক্ষেত্রে উইন্ডোজ ম্যাক আপডেটগুলো কীভাবে করে, মোবাইল ওএস সিকিউরিটি,
মোবাইলের সিকিউরিটিগুলো কি কি এখানে দেওয়া আছে, তারপর ও আইওএসও সিকিউরিটি এগুলো দেখবেন একটু। হ্যাঁ, কি ওএস সিকিউরিটি টুলস, যে সিকিউরিটি টুলগুলো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ইউজ করে থাকি সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিজিটাল ফরেনসিক। তো এখান থেকে আপনাদের আবার ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা দেখবেন। সেকেন্ড পার্ট হচ্ছে ডিজিটাল ফরেনসিক, যেহেতু এখানে দুটো উইকের ইয়ে আছে আর কি। তো ডিজিটাল ফরেনসিকটা কি আসলে সেটা আপনাদের বুঝতে হবে। ডিজিটাল ফরেনসিক ইজ লাইক এনি ইনসিডেন্ট হ্যাপেন, হ্যাঁ, এনি ইনসিডেন্ট হ্যাপেন, যখন কোনো একটা ইনসিডেন্ট হয়, এই হওয়ার পরে এই ইনসিডেন্টটাকে আমরা যেটা বিশেষ করে ধরেন ফরেনসিকটা কি আসলে, ধরেন কোনো একটা স্পটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই স্পটটাকে ঘেরাও করে রেখে সেখানে তথ্য উপাত্ত সংগ্রহ করা, তাই না? তথ্য উপাত্তগুলো সংগ্রহ করা হয়, যে ওখানে যে এভিডেন্সগুলো সেগুলোকে কালেক্ট করা হয়। তো এভিডেন্স কালেকশন, সেই এভিডেন্সগুলো প্রোটেকশন, এভিডেন্সগুলো অ্যানালিসিস, এবং এই এভিডেন্সগুলো অ্যানালিসিস করে রেজাল্টস, রিপোর্টিং, এই যে প্রক্রিয়াটা, দ্য প্রসেস অফ ডুইং অল থিংস অ্যাকচুয়ালি কল ফরেন্সিক। ধরেন একটা মার্ডার হয়েছে একটা একটা বাসায়, তাহলে সেই বাসাকে সিলগালা করে দেয় অফিসাররা এসে। কেন? কারণ যে অবস্থায় ওই এভিডেন্সটা, যে যে অপরাধটা সংঘটিত হয়েছে, ওই অপরাধের ইনফরমেশন কালেক্ট করতে হয়, তাই না? সো কালেক্টিং, স্টোরিং, অ্যানালিসিস অ্যান্ড রিভিউ অ্যান্ড রাইটিং রিপোর্ট, এই সবগুলো যে প্রক্রিয়া বা প্রসেস, এবং সেই প্রসেসটা কোর্টের কাছে গ্রহণযোগ্য লেভেলে নিয়ে যাওয়াটাই হচ্ছে এই ফরেনসিক বলা হয়। বুঝতে পারছেন? এখন ডিজিটাল ফরেনসিকটা কি? যখন কোনো অপরাধ সংঘটিত হয় ডিজিটালি মানে ডিজিটাল ওয়ার্ল্ডে, হ্যাঁ, যেমন ইন্টারনেটের মাধ্যমে, একটা কম্পিউটারের মাধ্যমে, একটা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, তো সেটাকে ফরেনসিক করতে হয়। তো ফরেনসিক মানেই হচ্ছে যে এটা হচ্ছে যে আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে যে ওগুলোকে গ্যাদার করা, তারপর সিজ করা, এবং সেগুলোকে নিয়ে ফরেনসিক ল্যাবে নিয়ে যাওয়া, তারপর সেই ফরেনসিক ল্যাব থেকে সেগুলোকে বিভিন্ন সফটওয়্যার টুল ইউজ করে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করা, কালেক্টিং করা, বুঝতে পারছেন, অ্যানালাইজ করা, এবং সেটা আবার কোর্টের কাছে গ্রহণযোগ্য লেভেলে কি করা, প্রেজেন্ট করা। মানে কোর্ট কিন্তু সব ধরনের ডেটা আপনার গ্রহণ করবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার ফরেনসিকটা কি, তাই না? আমি এটা বললাম। So computer forensic science is an application of science to the law, meaning that the scientific process of gathering and examining information to be used by the criminal justice system. তাহলে দেখেন এখানে কিন্তু বলছে ইটস এ সায়েন্টিফিক ওয়ে অফ গ্যাদারিং অ্যান্ড এক্সামিনিং ইনফরমেশন। মানে শর্ট কথায় আমরা এটা বলতে পারি যে ইটস এ সায়েন্টিফিক প্রসেস অফ গ্যাদারিং মানে কি, আইডেন্টিফাই, কালেক্টিং, হ্যাঁ, স্টোরিং, এগুলো সবগুলো কিন্তু গ্যাদারিং এর মধ্যে পড়ে, এবং এটাকে এক্সামিন করা, এটাকে আমরা বলছি যে ডিজিটাল ফরেনসিক। তো ডিজিটাল ফরেনসিকটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনভেস্টিগেশন প্রসিডিওর for the legal purpose involving analysis of digital evidence, information probative value that is stored or transmit in a binary form after search authority, chain of custody, validation and mathematical hash functions, use of validated tools and repeatability, reporting and possible expert presentation. এটাই বলছে যে ডিজিটাল ফরেনসিক। আমরা যদি শর্ট করে বলতে চাই যে ডিজিটাল ফরেনসিক ইজ এ প্রসেস অফ ইটস এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ ফার্স্ট অফ অল, হ্যাঁ, ইটস এ প্রসেস অফ প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড এক্সামিনিং এভিডেন্স অ্যান্ড বাই ফলোইং চেন অফ কাস্টডি অ্যান্ড ইট মাস্ট বি acceptable to the court. বুঝতে পারছেন? ফর দ্য লিগাল পারপাস। এটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক। তো ডিজিটাল ফরেনসিক যে ডিজিটাল এভিডেন্সটা কি আসলে, ডিজিটাল এভিডেন্স কি? যখন আপনি কোনো ক্রাইম করবেন ইউজিং এ ডিজিটাল ডিভাইস, থ্রু ডিজিটাল ডিভাইস, তাহলে ডিজিটাল এভিডেন্স আপনি কালেক্ট করতে হবে, তাই না? এভিডেন্স
So digital evidence defined as any information or probation value that is either stored or transmit in a digital form. Store and transmit digital form. So digital information may be found while examining digital storage media, monitoring network traffic, or making duplicate copies of digital data found during a forensic investigation. তাহলে digital evidence হচ্ছে any form of information that is digital. It can come from the storage media, মানে যেটা আমাদের হার্ড ড্রাইভ থেকে আসে, হ্যাঁ, অথবা সিস্টেম লগ থেকে আসে, অথবা সিস্টেম ডেটা থেকে আসে, অথবা মনিটর ট্রাফিক থেকে আসে, হ্যাঁ, এনি ইনফরমেশন অ্যাকচুয়ালি দ্যাট উই ফাউন্ড, দ্যাট ইজ ডিজিটাল এভিডেন্স। অ্যান্ড এই ডিজিটাল এভিডেন্স কিন্তু দুই টাইপের, এগুলো সব খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদেরকে বলছি আমরা এই তথ্যটা, এগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে আপনাদের। তো ডিজিটাল দুই ধরনের ইয়ে থাকে এভিডেন্সগুলো, একটা হচ্ছে ভলেটাইল, একটা হচ্ছে নন ভলেটাইল। তো আমরা নিশ্চয়ই এটা জানেন যে ভলেটাইল ইনফরমেশনগুলো কি, তাই না? এটা তো জানার কথা আপনাদের। তারপর আমি বলছি যে ভলেটাইল ইনফরমেশন হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে যে যদি আপনার কম্পিউটার পাওয়ার অফ হয়ে যায়, তাহলে ভলেটাইল ইনফরমেশন যেগুলো, সেগুলো কিন্তু কি হয়ে যায়, মুছে যায়। উই লস্ট দ্য ইনফরমেশন ইফ দ্য কম্পিউটার পাওয়ার ইজ অফ। হ্যাঁ, তো কোন কোন এগুলো জিনিস হতে পারে, যেগুলো হচ্ছে যে সিস্টেম টাইম, লকড অন ইউজার, ওপেন ফাইল, নেটওয়ার্ক ইনফরমেশন, প্রসেস ইনফরমেশন, হ্যাঁ, পোর্ট, প্রসেস টু পোর্ট ম্যাপিং, হ্যাঁ, প্রসেস মেমোরি, ক্লিপবোর্ড কন্টেন্ট, সার্ভিস অর ড্রাইভার ইনফরমেশন অ্যান্ড কমান্ড হিস্ট্রি। এগুলো কিন্তু কি হয়ে যায়, কম্পিউটার পাওয়ার অফের সাথে সাথে এই ভলেটাইল ইনফরমেশনগুলো মুছে যায়। তো আমাদের ফরেন্সিকে যেটা হয় যে এই ভলেটাইল ইনফরমেশনগুলোকে যদি কম্পিউটার ওপেন অবস্থা থাকে তাহলে ওপেনই রাখতে হয়, এটা নিয়ম। আবার এখানে দেখেন সিকিউরিটির একটা বিরাট কনসার্ন হচ্ছে যে যখন আপনার অ্যাটাক সংগঠিত হয় তখন তাড়াতাড়ি করে অ্যাডমিনটা কি করে, ওই কম্পিউটার শাটডাউন করে ফেলে যেন ফার্দার অ্যাটাক না হয় বা ফার্দার ড্যামেজ করতে না পারে। কিন্তু তাহলে কিন্তু আবার কি হয়, এই ভলেটাইল ইনফরমেশনগুলো কিন্তু মুছে যায়, এটা একটা চ্যালেঞ্জিং কিন্তু। তো এই জন্য এই ভলেটাইল ইনফরমেশনগুলো রিট্রিভ করার জন্য যে অনেক ধরনের টুল আমরা ইউজ করে থাকি। কিছু টুল আছে বাই ডিফল্ট ইজ অ্যাভেলেবল উইথ উইন্ডোজ, কিছু টুল আছে যেগুলো আমাদের সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন টুল এক্সটার্নালি ডাউনলোড করে এগুলো কাজ করতে হয়। তো যদি যে কম্পিউটার পাওয়ার অফ অবস্থা থাকে তাহলে ভলেটাইল ইনফরমেশনগুলো আমরা কাজ করি, আর যদি কম্পিউটার অন অবস্থা থাকে, অফ হয়ে গেলে সেগুলো হচ্ছে নন ভলেটাইল, মানে পার্মানেন্ট ডেটা যেগুলো স্টোর থাকে সেকেন্ডারি ডিভাইসে, হার্ড ডিস্কে অথবা মেমোরি কার্ডে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে নন ভলেটাইল, যেমন হিডেন ফাইল, স্ল্যাক স্পেস, সোয়াপ ফাইল, ইন্ডেক্স ডট ফাইল, হ্যাঁ, আনঅ্যালোকেটেড ক্লাস্টার, আনইউজ পার্টিশনস, হিডেন পার্টিশনস, রেজিস্ট্রি সেটিংস, ইভেন্ট লগস, এগুলো সবগুলো কিন্তু নন ভলেটাইল, মানে কম্পিউটার শাটডাউন হওয়ার পরেও এগুলো ইনফরমেশন থেকে যায়। তাহলে আমরা এখানে দেখলাম যে দুই ধরনের কিন্তু আমরা এভিডেন্স কালেক্ট করে থাকি, ঠিক আছে? আমরা একটা এক্সপ্লেন করলাম যে হোয়াট ইজ ডিজিটাল ফরেন্সিক, আর ডিজিটাল ফরেন্সিকের যে এভিডেন্সটা কি, এভিডেন্সগুলো আমরা কালেক্ট করি দুইভাবে, দুই প্রকারের, একটা হচ্ছে ভলেটাইল, একটা হচ্ছে নন ভলেটাইল, এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে পটেনশিয়াল এভিডেন্স। পটেনশিয়াল এভিডেন্সগুলো কি কি আমরা পাই, সেটা হচ্ছে ইউজার সেন্ট্রিক ফাইল। ইউজার সেন্ট্রিক ফাইল যেমন অ্যাড্রেস বুকস, ডেটাবেস ফাইল, মিডিয়া, ইমেজ, গ্রাফিক্স, অডিও, ভিডিও, এগুলো হচ্ছে যে ইউজার সেন্ট্রিক, মানে আমরা ইউজার যখন ইউজ করি তখন আমরা ক্রিয়েট করি এগুলো। তারপর ফাইল ডকুমেন্টস, টেক্সট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, অ্যান্ড ফাইল, ইন্টারনেট, বুকমার্কস অ্যান্ড ফেভারিটস। সো ইউজার্স ক্রিয়েটেড ফাইল, হ্যাঁ, এবং ইউজার প্রোটেক্টেড ফাইল থাকে, যেমন কম্প্রেস ফাইল, মিসনেমড ফাইল, ইনক্রিপ্টেড ফাইল, পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল, হিডেন ফাইল, স্টেনোগ্রাফি, এই ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে ইউজার প্রোটেক্টেড ফাইল। কম্পিউটার ক্রিয়েটেড ফাইল, কম্পিউটারে অনেক ফাইল দিয়ে তৈরি করে থাকে,
এগুলো হচ্ছে পটেনশিয়াল সোর্স অর এভিডেন্স, যেগুলো আমরা কাজ করে থাকি একটা একটা ডিজিটাল এভিডেন্স হিসেবে, বুঝতে পারছেন, ফরেন্সিকের জন্য। ব্যাকআপ ফাইল, লগ ফাইল, কনফিগারেশন ফাইল, প্রিন্টার স্পুল ফাইল, তারপর হচ্ছে কুকিজ ফাইল, সোয়াপ ফাইল, সিস্টেম ফাইল, হিস্ট্রি ফাইল অ্যান্ড টেম্পোরারি ফাইল। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার এই ফাইলগুলো দিয়ে আমরা কি করব, কেন আমাদের দরকার হয়? কারণ যখন কোনো অপরাধ যখন সংঘটিত হয়, যদি সে ফিজিক্যালি আপনার কম্পিউটার ইউজ করে থাকে, তাহলে আমরা দেখতে চাই, কোর্ট জানতে চাই যে কোন সময় কাজটা করেছে, তাহলে সময়টা কিন্তু আমরা বিভিন্ন ওয়েতে আমরা বের করতে পারি, তাই না? ধরেন একটা প্রিন্ট দিয়েছে, তাহলে সেই প্রিন্টের থেকে প্রিন্টটা কি দিয়েছিল, এই প্রিন্টার স্পুল ফাইল থেকে কিন্তু আমরা সেটা ইনফরমেশন পেতে পারি। অথবা সে ব্রাউজ করতেছিল, তো ব্রাউজটা কোন সময় করতেছিল এবং কোন কোন ওয়েবসাইটগুলো করতেছিল, এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক ইন্ডিকেশন বহন করে, বুঝতে পারছেন? এর মাধ্যমে কিন্তু আমরা ফরেন্সিক, আলটিমেটলি ফরেন্সিকের মাধ্যমে যেটা হয় যে পুরোপুরি যে ক্রিমিনালকে আপনি ধরতে পারবেন তা না, তবে কিছু ক্লু পেয়ে পাবেন। সেই ক্লু দিয়ে ফার্দার যখন ইনভেস্টিগেশন করবেন, তখন আপনি এটাকে সহযোগিতা করে ইনভেস্টিগেশন প্রক্রিয়াটাকে। তো এটা একটা বিষয়। আর এরপর হচ্ছে রোল অফ এভিডেন্স। হ্যাঁ, এই সোর্স বললাম, পটেনশিয়াল সোর্স, আর রোল অফ এভিডেন্স। রোলগুলো কি কি এভিডেন্সের ক্ষেত্রে? আন্ডারস্ট্যান্ডেবল। হ্যাঁ, এভিডেন্স মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য জাজ। দেখেন, রোলের এভিডেন্সগুলো কি? এভিডেন্স আপনি এমনভাবে কাজ করবেন, আপনি তো একজন টেকনিক্যাল পার্সন, ইউ আর টেকনিক্যাল পার্সন, কিন্তু কোর্টের যে জাজ উনি কিন্তু টেকনিক্যাল না। তাহলে টেকনিক্যাল না বলতে আমি বোঝাচ্ছি যে উনি তো কম্পিউটার গ্রাজুয়েট নাও হতে পারে, তাই না? তাহলে সে কিভাবে বুঝবে? এমনভাবে প্রেজেন্ট করতে হবে। এগুলো অনেক প্রক্রিয়া আছে, এগুলো পরবর্তীতে আপনারা যখন ডিজিটাল ফরেন্সিক দেখবেন করবেন তখন আপনাদের বলবে। এখানে এজেন্ট থাকবে, সে আবার তার পক্ষে কাজ করবে। হ্যাঁ, তো তো এখানে যেটা হবে যে এভিডেন্স কিন্তু ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য জাজ, এরকম যেন এভিডেন্ট হয়, আন্ডারস্ট্যান্ডেবল এভিডেন্স। এটা কিন্তু হতে হবে অ্যাডমিসিবল। অ্যাডমিসিবল মানে এটা হতে হবে যে এভিডেন্স মাস্ট বি রিলেটেড টু দ্য ফ্যাক্ট বিং প্রুভড। হ্যাঁ, অ্যাডমিসিবল মানে রিলেটেড টু দ্য ফ্যাক্ট হতে হবে, অথেন্টিক হতে হবে। এভিডেন্স ডুপ্লিকেট করে আপনি কপি করা এভিডেন্স তাতে হবে না। হ্যাঁ, এভিডেন্স মাস্ট বি রিয়েল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, কোনো আল্টার মডিফিকেশন হয়নি। এই জন্য যখনই আপনার এভিডেন্স আমরা কালেক্ট করি, সেটাকে যেন কোনো রকম আল্টার এবং মডিফাই না হয়, এই জন্য মূল এভিডেন্সগুলো অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট রাখতে হয়। আপনাকে কপি করে সেটার মাধ্যমে আপনাকে এনালাইসিসে কাজ করতে পারবেন, কিন্তু মূল এভিডেন্সগুলো প্রিজার্ভ রাখতে হবে, বুঝতে পারছেন? যেন কোনো মডিফাই আল্টার না হয়। এর জন্য অথেন্টিক হতে হবে, আর রিলিয়েবল হতে হবে, ট্রাস্টওয়ার্দি আর কি। হ্যাঁ, দে মাস্ট বি নো ডাউট অ্যাবাউট দ্য অথেন্টিসিটি অ্যান্ড ভেরিসিটি অফ দ্য এভিডেন্স, অ্যান্ড কমপ্লিট হতে হবে, আংশিক হলে হবে না, কমপ্লিট হতে হবে। দ্য এভিডেন্স মাস্ট বি প্রোভাইডেড অ্যাটাকার্স অ্যাকশন অ্যান্ড ইনোসেন্স। তো এই মোটামুটি সোর্স অ্যান্ড রুলস অফ এভিডেন্স। এখন আমি দেখবো যে ফার্স্ট রেসপন্স কি। এটা আমি সংক্ষেপে বলি যে ফার্স্ট রেসপন্স হচ্ছে যে যখন কোনো ইনসিডেন্ট হ্যাপেন, হ্যাঁ, দ্য ফার্স্ট পারসন হু অ্যারাইভ অন দ্য ক্রাইম সিনস অ্যান্ড ডু সার্টেন অ্যাকশনস, তাদেরকে বলা হয় ফার্স্ট রেসপন্স। এই যে ফার্স্ট রেসপন্স যে করে আফটার দ্য ইনসিডেন্ট হ্যাপেন, তাকেই বলা হয় ফার্স্ট রেসপন্ডার। ঠিক আছে? তো এই ফার্স্ট রেসপন্ডার আবার কি হতে পারে? অনেকগুলো লোক হতে পারে, যেমন হচ্ছে যে নন ফরেন্সিক স্টাফ হতে পারে, তাই না? যে সে কিন্তু ফরেন্সিক স্টাফ না, কিন্তু সেও কিন্তু ফার্স্ট রেসপন্ডার হতে পারে। মানে ইনসিডেন্ট হচ্ছে, তখন আপনি দেখতেছেন, হ্যাঁ, যেমন মনে করেন যখন কোনো বাসায় আগুন লাগে, তাহলে কি হয়? প্রথমে কি ফায়ারের লোকেরা আসে? ফায়ারের লোকেরা আসে না, প্রথমে কিন্তু নন প্রফেশনাল লোকজনই করে, যেমন বাসায় বাড়ির আশপাশে যারা থাকে তারাই হেল্পে এগিয়ে আসে। ঠিক একইভাবে যখন আপনি কোনো ইনসিডেন্ট হ্যাপেন, তখন কিন্তু দেখা যাচ্ছে নেটওয়ার্কিং তারা দায়িত্বে আছে, বা একজন নন ফরেন্সিক স্টাফ সে কিন্তু এগিয়ে আসে। সে সে এটা এক ধরনের ফার্স্ট রেসপন্ডার। অথবা সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, যিনি প্রথমে এগিয়ে আসে। ঠিক আছে? এরপর হচ্ছে যে ল্যাবরেটরি ফরেন্সিক স্টাফ। ল্যাবরেটরিতে যখন ফরেন্সিক স্টাফ, ল্যাবরেটরি ফরেন্সিক স্টাফের মধ্যে যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে যে ডকুমেন্ট, ইলেকট্রিক্যাল ক্রাইম সিনস। আপনি কি কি জিনিসগুলো এই ফার্স্ট রেসপন্ডার হিসেবে করবেন? ফার্স্ট রেসপন্ডারের কিছু গাইডলাইন আছে। হ্যাঁ,
কে হিসাবে? এই যে ল্যাবরেটরি ফরেনসিক স্টাফ হিসাবে। ল্যাবরেটরি ফরেনসিক স্টাফ কিন্তু এখানে দেখেন, এখানে বলছে যে নন ফরেনসিক স্টাফ, সিস্টেম নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আর ল্যাবরেটরি ফরেনসিক স্টাফ। ল্যাবরেটরি ফরেনসিক স্টাফ যদি ফার্স্ট রেসপন্ডার হয়, সে কি করবে? নাম্বার ওয়ান, ডকুমেন্ট দ্য ইলেকট্রনিক ক্রাইম সিনস, লাইক ফটোগ্রাফ নিতে হবে সবগুলো, হ্যাঁ, স্কেচ দ্য সিনস, এটার জন্য ফটোগ্রাফ এখন সিস্টেম আছে, বা কোথায় কি অবস্থায় রেখে গেছে সব যেভাবে, সেটাই আপনার একটা ছবি নিতে হবে, হ্যাঁ, পুরো ভিডিও করতে হবে, বা স্ট্রিট পিকচারগুলো নিতে হবে, বা স্কেচ করে সিনগুলোকে আঁকতে হবে। এরপর কালেক্টিং ইনসিডেন্টস ইনফরমেশন, এই জন্য আপনাকে আস্ক কোয়েশ্চেন করতে হবে, কন্ডাক্ট ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিতে হবে, হ্যাঁ, যেহেতু ফার্স্ট রেসপন্ডের যারা কাজ করেছে তাদের ইন্টারভিউ নিতে হবে। এরপর প্ল্যানিং দ্য সার্চ অ্যান্ড সিজার, আপনাকে প্ল্যান করতে হবে কিভাবে এগুলোকে সার্চ করব এই ইনফরমেশনগুলো এবং সিজ করবো। আবার সিজ করার জন্য কিন্তু কোর্ট থেকে পারমিশন নিতে হবে, কারণ এটা কোনো কিছু সিজ করার জন্য কোর্টের পারমিশন ছাড়া আপনি এটা করলে কিন্তু সেটা কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য অবটেন এ সার্চ ওয়ারেন্ট ফর দ্য সার্চ অ্যান্ড সিজার অ্যান্ড চেক কনসেন্ট ইস্যু অ্যান্ড অবটেন উইটনেস সিগনেচার, এই জিনিসগুলো নিতে হবে। নাম্বার ফোর, আইডেন্টিফাই অ্যান্ড কালেক্ট ইলেকট্রনিক এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্সগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ইলেকট্রনিক্স আপনি ডিভাইসগুলো আছে এবং সেগুলো কালেক্ট করতে হবে। কন্ডাক্ট ইনিশিয়াল সার্চ স্কিন, সিকিউর অ্যান্ড ইভ্যালুয়েট ক্রাইম সিনস, সিজ এভিডেন্স, ডিল উইথ পাওয়ার অফ অ্যান্ড পাওয়ার অন ডিভাইস অ্যাট এ টাইম অফ সিজার। যখন আপনি সিজ করবেন খুব কেয়ারফুলি কোনগুলো পাওয়ার অফ আছে, কোনগুলো পাওয়ার অন আছে, কারণ পাওয়ার যেটা অন আছে সেগুলো কিন্তু অফ করা ঠিক হবে না। আপনাকে আগে এই যে মানে যেটা আপনি যেটা বললাম যে একটা হচ্ছে ভলেটাইল ডেটা, নন ভলেটাইল ডেটা। তো ভলেটাইল ডেটাগুলো রিট্রিভ করার জন্য বা এভিডেন্সগুলো কালেক্ট করার জন্য তো আপনি আপনি পাওয়ার অন আছে সেগুলো অফ করতে পারবেন না। সেই জিনিসগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে লেবেলিং করতে হবে। অ্যাভয়েড folding and scratching storage device, label the container that hold evidence in the appropriate way. এরপর ট্রান্সপোর্ট যে করবেন ইলেকট্রনিক এভিডেন্সগুলো সেগুলো কীভাবে করবেন, হ্যাঁ, এনশিওর প্রপার হ্যান্ডলিং অ্যান্ড ট্রান্সপোর্ট অফ এভিডেন্স টু দ্য ফরেন্সিক ল্যাবরেটরি, এনশিওর দ্য চেন অফ কাস্টডি স্ট্রিক্টলি ফলোড। চেন অফ কাস্টডি মানে হচ্ছে যে একটা রুলস রেগুলেশন, হ্যাঁ, কীভাবে ডেটাগুলোকে কালেক্ট করবেন, কীভাবে ডেটাগুলোকে স্টোর করবেন, কীভাবে ডেটাগুলোকে এক্সামিন করবেন, কীভাবে ডেটাগুলোকে অ্যানালিসিস করবেন, কীভাবে ডেটাগুলোকে ডকুমেন্টিং করবেন এবং কীভাবে ডেটাগুলোকে মানে রিপোর্টিং করবেন। এই যে প্রক্রিয়াটা, এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে ফলো করা, সেটাকে বলা হয় চেন অফ কাস্টডি। এই যে চেন অফ কাস্টডি এখানে আছে, that ensure that collect, preserves, handle properly from the mean to obtain unless it present in a court, হ্যাঁ। তো এভিডেন্স কালেক্ট করার জন্য এভিডেন্স আইডেন্টিফিকেশন, এই যে বারকোড, কেস আইডি, এগুলো লিখতে হবে, হ্যাঁ। তারপর কালেকশন করতে হবে এভিডেন্স, হোয়েন কালেক্টেড, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ, কীভাবে কালেক্ট করেছেন, অ্যান্ড প্রিজার্ভেশন করতে হবে। এরপর এবং মেক শিওর করতে হবে অ্যান্টিস্ট্যাটিক ব্যাগে এগুলো রাখতে হবে, কারণ নাহলে কিন্তু ডেটা আল্টার হয়ে যেতে পারে, হ্যাঁ, অ্যান্টিস্ট্যাটিক রাখতে হবে। এবং ট্রান্সফার ডকুমেন্টস every time evidence is transferred, record date and time, name, signature from the person released and receiving, এগুলো সব রাখতে হবে প্রুফ হিসাবে। তো এখানে একটা চেন অফ কাস্টডির একটা ফর্ম দেওয়া আছে, এগুলো আপনার দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এরপর পারপাস অফ ট্রান্সফার স্টোরেজ এবং অ্যানালাইসিস করতে হবে এবং ফাইনাল ডিপোজিশন করতে হবে, রিটার্ন, ডিস্ট্রয় অ্যান্ড আর্কিভ। সো কম্পিউটার ফরেন্সিক ম্যাথোলজিগুলো কি আছে, ম্যাথোলজিটা কি, কম্পিউটার ফরেন্সিক আমি যখন করব একটা কম্পিউটার ফরেন্সিকে, তারপর কতগুলো ম্যাথোলজি ফলো করতে হয়, যেমন এই ম্যাথোলজিটা ফলো করতে হবে। প্রথমে হচ্ছে নাম্বার ওয়ান, ডকুমেন্ট দ্য ইলেকট্রনিক ক্রাইম সিনস, আপনাকে ডকুমেন্ট করতে হবে, ওই যেটা বললাম ছবি তুলতে হবে, স্ক্র্যাচ করতে হবে দ্য সিনটা, হ্যাঁ। এরপর 2 নম্বর হচ্ছে সার্চ অ্যান্ড সিজার, এর জন্য কোর্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, হ্যাঁ। এরপর এভিডেন্স প্রিজার্ভেশন করতে হবে, এভিডেন্সগুলো স্টোর করতে হবে, তারপর ডেটাগুলো অ্যাকুইজিশন করতে হবে, তারপর ডেটা অ্যানালিসিস করতে হবে, তারপর কেস অ্যানালিসিস করতে হবে, এরপর রিপোর্টিং করতে হবে এবং টেস্টিফাই অ্যাজ এ এক্সপার্ট উইটনেস। টেস্টিফাই অ্যাজ এ এক্সপার্ট উইটনেস কেন দরকার? এই যে কোর্টের কাছে গিয়ে আপনি যে প্রেজেন্ট করবেন সেটা এমন একজন ব্যক্তি যিনি কোর্টের আইনও বুঝেন, আবার কি বুঝে,
মানে আমাদের কম্পিউটার সায়েন্সের এভিডেন্সগুলো বুঝতে পারে। এই ব্যক্তির মাধ্যমে টেস্টিফাই করতে হবে, এক্সপার্ট উইটনেস, হ্যাঁ, এটাকে বলে টেস্টিফাই অ্যাজ এ এক্সপার্ট উইটনেস। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে ফরেনসিক ম্যাথোলজি। তো এখন এখানে দেখেন যে ফরেনসিক কি ইমেজিং টুলসগুলো যেগুলো আমরা ইউজ করি, হ্যাঁ, টুলগুলো ইউজ করি, যেমন হচ্ছে ইনকেস, যে ডিস্ক ফরেনসিকের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি ইনকেস, হ্যাঁ, ডিস্ক ইমেজিং মানে পুরো ডিস্কে ইমেজ আকারে কপি করা। তারপর হচ্ছে যে এভিডেন্স প্রিজার্ভেশন, ফাইল রিকভারি অ্যান্ড রিপোর্টিং, এগুলোর জন্য ইনকেস আমরা ইউজ করতে পারি টুল, এটা টুল একটা ইউজ করতে পারি, এটা উইন্ডোজের জন্য। এবং এবং ফরেনসিক টুল কিট এফটিকে আমরা ফাইল অ্যান্ড সিস্টেম ফরেনসিকের জন্য আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, ডেটা কার্ভিং, রেজিস্ট্রি অ্যানালাইসিস, পাসওয়ার্ড ক্র্যাকিং, ইমেল পার্জিং, এগুলোর জন্য উইন্ডোজের আমরা ইউজ করতে পারি। এবং অটোস্পি আমরা ইউজ করতে পারি ওপেন সোর্স ফরেনসিক, এটার জন্য GUI ফর স্লিউথ কিট, টাইম লাইন, কিওয়ার্ড সার্চ, ইমেল, এগুলোর ক্ষেত্রে উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড ম্যাক, এটার ক্ষেত্রে অটোস্পি ইউজ করতে পারি ওপেন সোর্স ফরেনসিক। এরপর ভলিটিলিটি মেমোরি ফরেনসিকের জন্য আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, মেমোরি ডাম্প অ্যানালিসিস, প্রসেস লিস্টিং, DLL অ্যান্ড ডাইনামিক লিঙ্ক, এটা আর কি লিঙ্ক লিস্ট, হ্যাঁ, ডাইনামিক লিঙ্ক লিস্ট, এবং ওপেন নেটওয়ার্ক সকেটস, এটা উইন্ডোজ লিনাক্স সবের ক্ষেত্রে করা যায়। এরপর হচ্ছে ম্যাগনেট AXIOM, এটা আমরা করতে পারি অল ইন ওয়ান ফরেনসিক টুল, এটা আমরা অ্যাকিউট ফর করেলেট ডেটা, কম্পিউটার, স্মার্টফোন অ্যান্ড ক্লাউড, এখান থেকে এটা করতে পারি ম্যাগনেট। আরটা হচ্ছে সেলিব্রাইট UFED, মোবাইল ফরেনসিকের জন্য আমরা এটা ইউজ করতে পারি। এই টুলগুলো আপনারা একটু দেখবেন, স্টাডি করবেন আর কি। এরপর হচ্ছে ডেটা অ্যাকুইজিশন। সো ডেটা অ্যাকুইজিশন কিভাবে আমরা ডেটা অ্যাকুইজ করব, মানে ডেটা কালেক্ট করব। তো অ্যাকুইজিশন অফ ডেটা ফ্রম এ সাসপেক্ট মেশিন ইজ দ্য পাওয়ার অফ, অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন ইউজুয়ালি ইনভলভ অ্যাকুইরিং ডেটা ফ্রম স্টোরেজ ডিভাইস। যদি পাওয়ার অফ থাকে তাহলে তো আমাদের এটা তো এই যে নন ভলেটাইল ডেটা, হ্যাঁ, সেই নন ভলেটাইল ডেটা সাধারণত আমরা কোথায় পাই, যেগুলো পার্মানেন্ট ডেটা আর কি, যেগুলো কম্পিউটার পাওয়ার অফ হওয়ার পরে থেকে যায়, সেগুলো হচ্ছে যেমন হার্ড ড্রাইভ, CD-ROM, USB, ফ্ল্যাশ ড্রাইভ, স্মার্টফোন, এগুলো থেকে আমরা করি, হ্যাঁ। এক্সাম্পল অফ স্ট্যাটিক ডেটা লাইক ইমেল, ওয়ার্ড ডকুমেন্ট, ওয়েব অ্যাক্টিভিটি, স্প্রেডশিট, স্ল্যাক স্পেস, আনঅ্যালোকেটেড ড্রাইভ স্পেস, ভেরিয়াস, এগুলো হচ্ছে যে ডেটা অ্যাকুইজিশন করি আমরা নন ভলেটাইল ডেটা থেকে। তো টেম্পোরারি ফাইল, সিস্টেম রেজিস্ট্রি ফাইল, ইভেন্ট লগ সিস্টেম, বুট সেক্টরস, ওয়েব ব্রাউজার ক্যাচ, তারপর হচ্ছে যে কুকিজ, হিডেন ফাইল, এগুলো হচ্ছে দ্য রুলস থাম ফর ডেটা অ্যাকুইজিশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু পড়বেন, হ্যাঁ, কোন রুলগুলোকে আমরা ফলো করি আর কি, রুল থাম বলা হয় এটাকে, রুলস অফ থাম ফর ডেটা অ্যাকুইজিশন। ডেটা অ্যাকুইজিশনের জন্য, ডেটা অ্যাকুইজিশন তো বুঝতে পারতেছেন যে এটা কি, মানে কালেক্টিং ডেটা আর কি, হ্যাঁ, যেগুলো নন ভলেটাইল ডেটাগুলো কম্পিউটার অফ হওয়ার পরে যে ডেটাগুলো কালেক্ট করি সেগুলো। তো এখানে ডু নট ওয়ার্ক অন অরিজিনাল ডিজিটাল এভিডেন্স, বুঝছেন, এই রুলসে হচ্ছে ডেটা অ্যাকুইজিশন ক্ষেত্রে অরিজিনাল কোনো কাজ নেই, এটা ডুপ্লিকেট করে কাজ করা উচিত, কারণ অরিজিনাল যেন মডিফাই না হয়, এই জন্য। ক্রিয়েট এ বিট স্ট্রিম অর লজিক্যাল ইমেজ অফ সাসপিশিয়াস ড্রাইভ ফাইল to work on. Produce 2 or more copies of original media, এগুলো হচ্ছে রুল, হ্যাঁ, ডেটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, 2 or more কপি কিন্তু রাখতে হবে। তারপর ফার্স্ট ইজ দ্য ওয়ার্কিং কপি টু দ্য ইউজ ফর অ্যানালিসিস, যেটা আমাদের ওয়ার্কিং কপি সেটাতে আমরা কাজ করব, হ্যাঁ। দ্য আদার কপি অ্যাক্ট অ্যাজ এ লাইব্রেরি অর কন্ট্রোল কপি দ্যাট স্টোর ফর ডিসক্লোজার পারপাস or in the event that ওয়ার্কিং কপি গেটস করাপ্টেড, হ্যাঁ, ওয়ার্কিং কপিতে কাজ করতে গিয়ে তো করাপ্টেড হয়ে যেতে পারে, এই জন্য ওই লাইব্রেরি অ্যান্ড কন্ট্রোল কপিটা রেখে দিব। এই কারণে ইউজ ক্লিন মিডিয়া টু স্টোর কপিজ, তো যে কোনো কপি করার আগে আপনার যে মিডিয়াটা, সেই মিডিয়াটা স্যানিটাইজ করতে হবে, বুঝছেন, স্যানিটাইজ করতে হয়, হ্যাঁ, স্যানিটাইজ করে তারপর ক্লিন করে তারপর সেটা কপি করতে হবে, যেন প্রিভিয়াস কোনো ফাংশন মানে মালওয়্যার বা কোনো কিছু না থাকে সেখানে, বা কোনো ফাইল। ইউজ ক্লিন মিডিয়া।
and upon creating a copies of original media, verify the integrity copy with the original hash hash MD5 হ্যাশিং একটা অ্যালগরিদম, এর মাধ্যমে আমরা অরিজিনাল কপি আমরা প্রোটেক্ট করব। তো এটা মোটামুটি রুলস অফ থাম ফর ডেটা অ্যাকুইজিশন, এটা আপনারা একটু পড়বেন কিভাবে ডেটা অ্যাকুইজিশন করতে হবে। এরপর বিট বাই বিট কপি করতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। ফিচারগুলো কি সেটা বলছে এখানে, আউটপুট, ইন্টিগ্রিটি প্রোটেকশন, পোর্টেবিলিটি, রিস্ক মডিফিকেশন, ইউজ বেস্ট কেসেস, এগুলো আপনারা দেখবেন। এরপর ডেটা অ্যাকুইজিশন ম্যাথোলজি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বেন সবাই। অলরেডি আমি বলে ফেলেছি এগুলো জিনিসগুলো মোটামুটিভাবে। তো এখানে যদি এই ম্যাথোলজি যদি আপনারা একটু দেখেন, যে প্রথমে স্টার্ট করতে হবে, এরপর ডিটারমিন দ্য ডেটা অ্যাকুইজিশন মেথড, কোন মেথডে আপনি করবেন ডেটা অ্যাকুইজিশন। তারপর হচ্ছে যে ডিটারমিন দ্য ডেটা অ্যাকুইজিশন টুল, কোন টুলগুলো ইউজ করবেন, হ্যাঁ সেগুলোকে আইডেন্টিফাই ডিটারমিন করতে হবে। নাম্বার 3 নম্বর হচ্ছে যে স্যানিটাইজ টার্গেট মিডিয়া। টার্গেট মিডিয়া মানে যে মিডিয়াতে আপনি কপি করবেন সেটাকে স্যানিটাইজ করতে হবে। স্যানিটাইজ মানে পরিশুদ্ধ করা আর কি, তাই না, বা ক্লিন করা। এরপর হচ্ছে যে কম্পিউটার ইজ অন, যদি কম্পিউটার অন থাকে তাহলে এক ধরনের ইস্যু। যদি কম্পিউটার অন থাকে, কম্পিউটার যদি অন থাকে ইয়েস, তাহলে অ্যাকিউর ভলেটাইল ডেটা, হ্যাঁ। আর যদি কম্পিউটার যদি নো থাকে, অন না থাকে, অফ থাকে, তাহলে কম্পিউটার যদি অফ থাকে তাহলে আপনার রিমুভ দ্য হার্ড ড্রাইভ। তারপর বলছে রাইট প্রোটেক্ট দ্য সাসপেক্ট ড্রাইভ, অ্যাকিউর নন ভলেটাইল ডেটা, প্ল্যান ফর কন্টিজেন্সি, হ্যাঁ কন্টিজেন্সি প্ল্যান করতে হবে না, আপনার তো সিস্টেম সচল রাখতে হবে, সেজন্য আপনার কি প্ল্যান, তাহলে সেই প্ল্যানটাও রাখতে হবে। অ্যান্ড ভ্যালিডেট ডেটা অ্যাকুইজিশন, তারপর ডেটা অ্যাকুইজিশনটাকে ভ্যালিডেট করতে হবে। তো এটাই আর কি, ডিটারমিন ডেটা অ্যাকুইজিশন মেথডস, হ্যাঁ যেটা আমি অলরেডি বললাম। ডিটারমিন ডেটা অ্যাকুইজিশন টুল, কোন কোন টুল ইউজ করবেন, লাইক ফরেন্সিক টুল কিট, ইমেজার, ইনকেস অর এক্স-রেজ, এক্স-ওয়েজ ফরেন্সিক অর রাইট ব্লকার্স, হ্যাঁ এগুলো। তারপর স্যানিটাইজ করতে হবে সেটাকে, উইপ করতে হবে, উইপ মুছে ফেলতে হবে কমপ্লিটলি, সেটাকে বলে স্যানিটাইজ। এই প্রক্রিয়াগুলো আপনাকে ভালো করে পড়তে হবে, ডেটা অ্যাকুইজিশন মেথড, ঠিক আছে। তারপর নাম্বার 4 হচ্ছে কম্পিউটার অন যদি থাকে তাহলে ইয়েস থাকলে তাহলে সেটা ওই মেমোরি ডাম্পগুলো সেগুলো ইয়ে করতে হবে, ভলেটাইল ডেটাগুলো যদি থাকে সেগুলোকে কপি করতে হবে। আর যদি নো থাকে তাহলে কিপ volatile data acquisition and move to the hardware steps. Acquisition volatile if the computer is on, turn off computers after volatile data, হ্যাঁ। তারপর হচ্ছে remove the hard drive, তারপর হচ্ছে write protect the suspect drive, accure non volatile data, plan for contingency, be prepared for unexpected issues, damaged drives and encryptions, missing component, have alternative tools or approach ready, and validate data acquisition. Verify the integrity of the accurate data using cryptographic hash like MD5 or SHA-256. তো মোটামুটিভাবে এটা হচ্ছে ডেটা অ্যাকুইজিশন ম্যাথোলজি, ঠিক আছে। এই ডেটা অ্যাকুইজিশন ম্যাথোলজি এটা আপনাদের ভালো করে পড়তে হবে, ফরেন্সিকের বিষয়টা। আর এই যে এখানে হার্ড ডিস্কের ক্ষেত্রে, হার্ড ডিস্কের এগুলো আপনারা হয়তো অপারেটিং সিস্টেমে পড়েছেন, হ্যাঁ একটা হার্ড ডিস্কের কী কী উপাদান থাকে, হ্যাঁ কম্পোনেন্টগুলো থাকে সেগুলো, যেমন প্লটার, স্প্লিন্ডার, রাইট অ্যান্ড রিড হিট থাকে, অ্যাকচুয়েটর আর্ম থাকে, এই যে অ্যাকচুয়েটর আর্ম, তারপর হচ্ছে কন্ট্রোলার, এগুলো একটু দেখবেন। এই যে একটা হার্ড ডিস্কের ট্র্যাক থাকে কয়টা, এই যে তার উপর নির্ভর করে তার স্পেসের উপর, তাই না। যদি এই যে 3 প্লটার থাকে, হ্যাঁ এবং 6 সারফেস, তাহলে এখানে একটা ট্র্যাকে কিন্তু সারফেসে 10,000 ট্র্যাকস থাকে এবং 63 সেক্টর পার ট্র্যাক থাকে। তো এখানে আমরা ক্যালকুলেশন করে দেখা যায় 3 প্লেট 2 স্লাইডস, হ্যাঁ 10,000 ট্র্যাকস, 63 সেক্টর, এটা টোটাল সেক্টরটা পেয়ে গেল। অ্যান্ড টোটাল ক্যাপাসিটি কিন্তু কাউন্ট করে, এই যে যেহেতু অ্যাট 512 বিট পার সেক্টর, তাহলে এখানে 1.93 বিট গিগাবাইট। এটা একটা ক্যালকুলেশন, এগুলো আপনারা জাস্ট নলেজ পারপাসের জন্য করবেন, ঠিক আছে। এই হার্ড ডিস্ক এগুলো নলেজ পারপাসের জন্য করবেন, এগুলো পরীক্ষা আসবে না। সলিড টেক্সট ডিডি, এসডিডি আপনারা জানেন এটা, এগুলো একটু দেখে নিন। এসডিডি নন ভলেটাইল স্টোরেজ ডিভাইস, হ্যাঁ ফাইল সিস্টেমগুলো আপনারা দেখে নেবেন। তারপর বিভিন্ন টাইপ অফ ফাইল সিস্টেম, এনটিএফএস, তারপর হচ্ছে যে FAT32,
তারপর এক্সটেন্ড এটা লিনাক্সের জন্য, হ্যাঁ, আর ম্যাকের জন্য এপি এফএস, অ্যাপল ফাইল সিস্টেম, এগুলো ফিচারগুলো লেখা আছে আর কি এখানে। ডিলিটেড ফাইল রিকভারি, ডিলিটেড ফাইল যে রিকভারি হয় সেটার যে প্রক্রিয়া সেটা এখানে বলা আছে এখানে, হ্যাঁ, স্ল্যাক স্পেস, আনঅ্যালোকেটেড স্পেস অ্যান্ড জার্নাল এন্ট্রি। মেমোরি ডাম্প, এটাও মানে ফরেন্সিকের জন্য মেমোরি ডাম্প এগুলো কপি করতে হয়। এখানে কিছু ফরেন্সিক টুল আছে, হ্যাঁ, যেমন অটোস্পি, GUI বেসড ডিজিটাল ফরেন্সিক প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে লগ টু টাইমলাইন, জেনারেট টাইমলাইন ফ্রম দ্য সিস্টেম লগস। সো কম্পিউটার, এই যে ডিজিটাল ফরেন্সিক কিন্তু অনেকগুলো এরিয়া থাকে যেটা আপনারা ডিজিটাল ফরেন্সিক কোর্সে পড়বেন। এটা বেসিক ইনফরমেশন এখানে আছে। যেমন আপনার ডিস্ক ফরেন্সিক করা যায়, নেটওয়ার্ক ফরেন্সিক আছে, ডেটাবেস ফরেন্সিক আছে, মেমোরি ফরেন্সিক, মোবাইল ফরেন্সিক, মালওয়্যার ফরেন্সিক, ইমেল ফরেন্সিক, ক্লাউড ফরেন্সিক, নেটওয়ার্ক ফরেন্সিক, এগুলো সবই বিভিন্ন এরিয়া বা ফিল্ড। উইন্ডোজ ফরেন্সিকের যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি কি করব? আমরা ইউজার ফাইল যেগুলো আছে সেগুলো এন্টিপেস ফাইল, সেটা ফরেন্সিক করতে হবে। রেজিস্ট্রি ফাইলগুলো ফরেন্সিক করতে হয়। কোন কোন টুল ইউজ করে আমরা রেজিস্ট্রি ভিউয়ার বা আবার রেজিস্ট্রি রিপার, হ্যাঁ, এগুলো ফরেন্সিক ইউজ করে আমরা ইয়েগুলো করবো, সেটা এখানে লেখা আছে। তারপর হচ্ছে লগ ফাইল এক্সামিনেশন, লগ ফাইলগুলো কোন কোন, এই যে লেখা আছে ইভেন্ট ভিউয়ার, হ্যাঁ, টুল ইভেন্ট ভিউয়ার দিয়ে লগ প্রেজার। এছাড়াও কিন্তু কিছু বাই ডিফল্ট কিন্তু উইন্ডোজের কিন্তু আবার ইয়ে আছে, হ্যাঁ, দেখা যায় আর কি বাই ডিফল্ট। তো ইউজার অ্যাক্সেস আর্টিফ্যাক্টস, মেমোরি অ্যানালাইসিস, এর জন্য ভলেটাইলিটি অথবা ফরেন্সিক টুল কিট মেজার ইউজ করতে পারেন। নেটওয়ার্ক আর্টিফ্যাক্টস, হ্যাঁ, সেটার ক্ষেত্রে এগুলো হচ্ছে বেসিক্স কম্পিউটার উইন্ডোজ ফরেন্সিক। মোবাইল ফরেন্সিকের এখানে দেওয়া আছে মোবাইল প্রসেসটা কি হবে, সিজ অ্যান্ড আইসোলেট, আইডেন্টিফাই, অ্যাকিউর, এক্সামিন, অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং, এটা মোবাইল ফরেন্সিকের ওয়ে। নেটওয়ার্ক ফরেন্সিক এখানে আছে। নেটওয়ার্ক ফরেন্সিকের জন্য ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ফরেন্সিক টুল আছে, হ্যাঁ, ডেটা এক্সট্রাকশন, লোকেশন, অ্যাক্সেস টু আইপি অ্যাড্রেস, ডেটা প্রাইভেসি, ডেটা ইন্টিগ্রিটি, এগুলো হচ্ছে চ্যালেঞ্জেস নেটওয়ার্ক ফরেন্সিকের। ইমেল ফরেন্সিক, ইমেলের ফরেন্সিকের জন্য অনেক ধরনের টুল ব্যবহার করা যায়, হ্যাঁ, কিভাবে আমরা ফরেন্সিকটা করব এবং কোন কোন কম্পোনেন্টগুলো বেশি ইম্পর্টেন্ট ইমেল ফরেন্সিকের জন্য। যেমন হিডার অ্যানালাইসিস দিয়ে, হ্যাঁ, আপনাকে একটা ইমেল করলো, সেখানে কোত্থেকে করলো, কোন নেটওয়ার্ক থেকে করলো, সেগুলো আইপি অ্যাড্রেস অ্যানালাইসিস করলে কিন্তু এগুলো পাওয়া যায়, হ্যাঁ, কোন সার্ভার থেকে এই ইমেলটা এসছে সেগুলো কিন্তু ট্র্যাক করা সম্ভব। তো হিডার অ্যানালাইসিস করা যায়, বডি কন্টেন্ট, তারপর অ্যাটাচমেন্ট ফাইল স্ক্যান করে, তারপর মেটা ডেটা অ্যান্ড ইমেল ক্লায়েন্ট লগস, এগুলো থেকে আমরা এই ফরেন্সিকটা করতে পারি। রিপিটিং এন্ট্রি ফরেন্সিক টেকনিক, এগুলো দেখবেন, মোটামুটি এটাই শেষ। সো ডিয়ার স্টুডেন্ট, আপনারা এই স্লাইড থেকে আপনারা কোন ইনফরমেশনগুলো মানে ইম্পর্টেন্টলি আপনারা পড়বেন সেগুলো আমি আবার একটা হাইলাইট করছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এখানে দুটো টপিকস, এই দুটো টপিক্সই পরীক্ষা আসবে, ঠিক আছে? অপারেটিং সিস্টেম সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক। এই তো অপারেটিং সিস্টেমের সিকিউরিটির মধ্যে আপনারা একটু ফোকাস করবেন। ধরেন এই যে এই যে 3, হ্যাঁ, তারপর 6, 7, 8, এরপর 17, 18,
19, 20, এই স্লাইডগুলো বুঝতে পারছেন? এই যে হাটিনি টেকনিকগুলো 20 এগুলো দেখবেন। '24, 25 and 26, 27. ওকে, এটা হচ্ছে যে এই অপারেটিং সিস্টেম সিকিউরিটি। আর এরপর ডিজিটাল ফরেনসিকের জন্য আপনারা এই 33 থেকে দেখবেন। 33, 34, 35, 36, 37, 38, 38, 39, তারপর 40, 41, 41, এরপর 43, হ্যাঁ, ডেটা অ্যাকুইজিশন মেথড, 43, 44, তেপ্পান্ন, 54, এই 53, 54 এটা দেখলে হবে মোটামুটি। ঠিক আছে, অনেকগুলো আমি বাদ দিয়ে দিলাম আপনাদের। স্যার অ্যাটেন্ডেন্সের জন্য কি আইডি কমেন্টে লিখে দেব চ্যাটে? আচ্ছা, আইডিটা আপনারা কি এটাকে রেকর্ড করেছিলেন না? না স্যার, মানে একজন করছে। ওই রেকর্ডটা আমাকে একটু শেয়ার দিয়েন, হ্যাঁ। আচ্ছা স্যার, তো আইডি কি দিতে হবে এখন, মানে চ্যাটে দিব নাকি স্যার আপনি পরে রেকর্ড থেকে নেবেন? বাট রেকর্ডে তো দেখা যাওয়ার কথা না না, কতজন রেকর্ড আসছে। তো দেখা যাবে না, হ্যাঁ। হ্যাঁ, আপনারা, আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে।